স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কেমন লাগছে আমাদের গল্প এবং আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের পছন্দের গল্প নিয়ে আসব আমরা। আমিও তোমাকে খুব ভালোবাসি মা। তোমার মুক্তির সময় আসন্ন, আমি ভিতরে আসছি। ধীর হাতে সেই লাল সুতো খুলে ফেলল জালাল। তারপর বৃষ্টি স্নাত এই পরিচিত পৃথিবীকে বিদায় জানিয়ে দরজা খুলে মন্দিরের ভেতর প্রবেশ করল। প্রবেশ করেই চিরতরের জন্য বন্ধ করে দিল মন্দিরের দরজা। ভেতর থেকে একটা বিকট চিৎকার আর মাংস খোবলানোর এবং এক নারীর তীব্র কান্নার আওয়াজ মিলে মিশে এক ভয়ানক পরিবেশের সৃষ্টি করল, যার সাক্ষী একমাত্র এই কৃষ্ণবর্ণে ভগ্ন প্রায় প্রাচীন কেচাই ঘাটের মন্দির। আজকে আপনাদের জন্য রয়েছে অর্ণব ঘোষের কাহিনী কেচাই ঘাটের মন্দির। শুনতে থাকুন আজকের গল্প। ভিজে মাটির উপর টপ টপ করে ভেজা খড়গোটা থেকে রক্ত পড়ছে। টলমল পায়ে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো বস্ত্র পরা কাপালিক। তার সৌম্য দৃষ্টি এখন পর্যবেক্ষণ করছে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে। তার একটা হাত পেছনে রাখা। দর্শকগণের চোখে জিজ্ঞাসু দৃষ্টি। সে কি সফল হয়েছে, নাকি এই মৃত্যুলীলা চলবে আজন্ম? লোকটার মুখে, চোখে, বুকে রক্তের ছিটে লেগে আছে। এমন সময় পেছন থেকে সে অন্য হাত বের করল, আর সেই দৃশ্য দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো প্রথমে ভয়ে এক পা করে পিছিয়ে গেল, কিন্তু সেই সাথে তাদের প্রত্যেকের মুখে ফুটে উঠল একটা অমায়িক হাসি। সেই হাসিতে ছিল পরিত্রাণের চিহ্ন, মুক্তির আস্বাদ। দুজন সাহসী লোক সাথে সাথে সকলকে সরিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করল। ভেতরে আগুনের জ্বলন্ত শিখায় রক্তিম আভা অন্ধকারকে দূরীভূত করছিল। সেই আলোয় তারা দেখল একটা নগ্ন নারী মূর্তি ধ্যানরতি অবস্থায় পেছন ফিরে স্থানুর মতো বসে আছে। তার এলোকেশি চুল খোলা, পিঠের ওপর যেন নিজের আধিপত্য সহমহিমায় ঘোষণা করছে। সবকিছুই ঠিকই আছে, শুধু তার ধরের জায়গাটা সম্পূর্ণ খালি। রক্তের স্রোত কণ্ঠনালী হতে তীব্র বেগে বেরোচ্ছে। ঘরের ভেতরে এক করে স্তূপীকৃত করে জমিয়ে রাখা আছে অসংখ্য হাড় আর শুকনো চামড়া। আর সেই মহিলার সামনে দণ্ডায়মান কৃষ্ণ পাথরের একটা বিশালাকার দেবী মূর্তি। তার ক্রোধাবিষ্ট চোখে যেন অনন্ত অগ্নিকুণ্ডের আগুন সজ্জিত। দেবীর মুখ থেকে কি যেন একটা ঝুলছে, কিছুটা পচা মাংস। কেউ যেন সেটা দেবীকে খাওয়ানোর চেষ্টা করেছে। এতক্ষণ একটা অদ্ভুত ঘুণ ধরা পচা গলা মাংসের গন্ধ তারা পাচ্ছিল সেই ঘরটা থেকে। এবারে সেই গন্ধের উৎস তারা বুঝতে পারল। ভেতরের লোক দুটো সেই গন্ধটা সহ্য করতে না পেরে বাইরে ছুটে বেরিয়ে আসতে লাগলো। ঠিক তখনই তারা দেখল
সেই মহিলার ধরটা ধরে রাখা আছে বাইরে দাঁড়িয়ে থাকা সেই সৌম্য সাধকের হাতে। সকলের মধ্যে একটা চাপা উল্লাস শোনা গেল, অবশেষে মুক্তি পাওয়া গেছে। কিন্তু সাধক মন্দিরের সিঁড়িতেই বসে পড়ল। কেউ যে বিষয়টা লক্ষ্য করেনি সে এই বিষয়টা লক্ষ্য করেছে। সামনের মানুষগুলোকে কি বলবে সেই কথা? তাদের এই বিশ্বাসের জায়গাটা কি আবার ঘুম ধরবে ধীরে ধীরে? সব সময় কি ভয়ে ভয়ে থাকবে তারা? থাক, না বলাই ভালো। কবে কে কোন কালে কি করবে সেই ভেবে আজকের দিনে কিছু করে এই সুখী মুহূর্ত নষ্ট করার কোনো মানেই হয় না। তাই দুশ্চিন্তা থাকলেও মুখে একটা ম্লান হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল সে। কিন্তু তার দৃষ্টি বারবার যেতে লাগলো একদিকে ফেলে রাখা কাটা মুন্ডুটার দিকে। সেই মুন্ডুটাও কি হাসছে? হ্যাঁ, ওই তো হাসছেই তো, একটা তীব্র ব্যঙ্গাত্মক হাসি হাসছে। হেসে হেসে যেন বলতে চাইছে, কি ভাবছিস? জিতে গেলি? ভুল ভাবছিস, ভুল। আমার যা করার ছিল আমি করে ফেলেছি। তুই আজ উল্লাস করে নে, আমি আবার ফিরে আসব, ঠিক ফিরে আসব। আমার অপূর্ণ কাজ আমি শেষ করবই, আর সেদিন আমি উল্লাস করব। মনে রাখিস, দেবীর ভোগে হাত দিয়েছিস তুই, এর পরিণাম ভালো হবে না। খ্যানখ্যানে গলায় হাসতে হাসতে কেউ যেন তার কানে কানে কথাগুলো বলে গেল। সেই উল্লাসে মাতোয়ারা লোকেদের মাঝেও যেন বারবার এই কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল তার কানে। তাহলে কি এখন থেকেই আসল বিপদের সূত্রপাত? লোকটা ইশারায় গ্রামের লোকেদের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলল। উৎসাহের সাথে এক দল লোক দীর্ঘদিন বন্ধ না হওয়া মন্দিরের দরজা টানাটানি করে বন্ধ করতে লাগলো। অনেক টানা হ্যাচড়ার পর অবশেষে সেই দরজা বন্ধ হলো। সৌম্য সাধক তার ঝোলা থেকে একটা বড় মাপের তালা বের করে দরজায় লাগিয়ে দিল। একটা মন্ত্রপুত তাবিজের সুতো ভালো করে সে তালায় পরিয়ে দিল। এতে কি আদেও কাজ হবে, নাকি যা হওয়ার এতক্ষণে হয়ে গেছে? ভেতরে আগুন জ্বলছিল, অর্থাৎ কিছু একটা যজ্ঞ করছিল সে। কিন্তু পর পর 9 মাসে প্রায় 18টা প্রাণ হত্যার পরে কি এমন যজ্ঞ করতে পারে সে? সেই যজ্ঞ কি আদেও শেষ হয়ে গিয়েছিল? কি ছিল তার অপূর্ণ কাজ? তবে তার মুখে হাসির ভঙ্গিমা কেন? তার বিজয়ী হয়েও পরাজিতের মতো অনুভূতি হচ্ছিল কেন? এর উত্তর তার নিজেরও জানা নেই। উত্তর ভারতের এই ছোট্ট রাজ্য আসামের এক ঘন জঙ্গলের এই অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা সেটা দেখার অপেক্ষায় এখন থেকে শুরু হলো। একটা রোম্যান্টিক আধুনিক হিন্দি গান চলছিল গাড়ির ভেতরে। দুটো বিয়ারের ক্যান খুলে খাচ্ছিল সদ্য বিবাহিত দম্পতি, শুভম এবং পিউ। সামনে গাড়ি চালাচ্ছে মহুয়া কটেজের একমাত্র ড্রাইভার জালাল আহমেদ। বয়স আন্দাজ 45 থেকে 50-এর মধ্যেই হবে। পিউ বিয়ার খেতে খেতে তারা যে জায়গাটায় থাকবে সেটার আশেপাশে কি আছে সেটা একটু ইন্টারনেটে চেক করে নিচ্ছিল। এদিকে শুভম ক্রমাগত আদর করে যাচ্ছে পিউকে। পিউ এদিকে নেট ঘাঁটতে ঘাঁটতে বলল, এখানে ইন্টারনেটটা খুব স্লো। হ্যাঁ ম্যাডাম, এখানে লোকজন যারা আসে তারা নিজেদের সাথেই সময় কাটাতে আসে।
তাই ইন্টারনেট অত ভালো নেই। ছবিগুলো স্পষ্ট আসছে না। আচ্ছা, এখানে আশেপাশের সাইট সিন বলতে কি কি আছে? ধুর, একটু সরো না। বিরক্ত প্রকাশ করায় শুভম তাকে ছেড়ে হালকা অভিমানের সুরে অন্যদিকে সরে বসল। ড্রাইভার জালাল একটু ভেবে বলল, এখানে তেমন কিছু দেখার নাই ম্যাডাম। পাহাড়, জঙ্গল, চা বাগিচা, কিছু পুরনো মন্দির, এসবই আছে। মন্দির? ইন্টারনেটে তো কোনো মন্দির পাইনি। কোন মন্দির আছে এখানে? কথাটা বলার সাথে সাথেই ড্রাইভার জালাল বুঝল যে তার মুখ ফসকে হঠাৎ কথাটা বেরিয়ে গেছে, কিন্তু এখন ধামাচাপা দেবে কি করে? তাও কোনো রকমে একটা অপ্রস্তুত হাসি হেসেই বলল, इंटरनेट नहीं। ও আচ্ছা আচ্ছা, याद नहीं था। ও মন্দির বন্ধ হয়ে গেছে, এখন তো শুধু তালা মারা। বহুত সাল সে বন্ধ আছে। কিন্তু কোন মন্দির সেটা তো বলো। কে জানে ম্যাডাম, আমি তো এখানে আছি মোট 2 সাল, অত কিছু জানি না। ছড়িয়ে না ম্যাডাম, কি পুরানো মন্দির নিয়ে পড়েছেন? অনেক ভালো ভালো জিনিস আছে, দেখিয়ে দেব। গাড়ি সবেগে মূল পাহাড়ি রাস্তা থেকে একটা ছোট জঙ্গলের ভেতর প্রবেশ করল। তাদের উদ্দেশ্য মহুয়া কটেজ। জঙ্গলের মাঝে আদিবাসীদের তৈরি করা একটা থাকার জায়গা, সম্পূর্ণ গ্রাম্য অভিজ্ঞতা, খরচাও কম। হানিমুনে সবাই গোয়া, মালদ্বীপ, লাক্ষাদ্বীপ এইসব জায়গায় গেলেও শুভম আর পিউ দুজনেরই পছন্দ অ্যাডভেঞ্চার। তাই খুঁজে খুঁজে আসামের এই গহীন জঙ্গলে আদিবাসীদের তৈরি একটা ছোট্ট মহুয়া কটেজে উঠেছে ওরা। গাড়ি জঙ্গলের রাস্তা পেরিয়ে একটা ছোট্ট স্থানে এসে থামল। গাড়ি থামতেই দুজন আদিবাসী মেয়ে এসে তাদের জন্য গাড়ির দরজা খুলে দিল। তাদের পরনে আদিবাসীদের মতোই সাজ পোশাক। চারিদিকে উঁচু উঁচু গাছের মাঝখানে ছায়া ঘেরা একটা ছোট্ট অঞ্চল, 5টা ছোট ছোট ঘর। দেখে বোঝাই যাচ্ছে খুব কম লোক আসে এই জায়গায়। তারা এই কটেজের খোঁজ পেয়েছিল তাদের এক বন্ধুর থেকে। সে নাকি 2 মাস আগে তার লেখালেখির জন্য এই অঞ্চলে এসেছিল। জায়গাটায় নামতে নামতেই শুভম একটা আড়মোড়া ভেঙে বলল, জায়গাটা একটা বেশ থ্রিলিং ব্যাপার আছে। 3টে দিন ভালোই কাটবে এখানে। মহুয়া খেয়ে চুটিয়ে রোম্যান্স করা যাবে, কি বলো পিউ? পিউ একটা কটমট চোখ করে তার দিকে তাকালো। গ্রাম্য 2 মহিলা হালকা মাথা নিচু করে হাসল। তারা সেই স্থানে প্রবেশ করতেই আরও 2জন লোক 2টো মাটির পাত্রে 2টো মাটির গ্লাস নিয়ে এলো। তারা দেখল তাদের গ্লাসে করে এক জাতীয় সাদা পানীয় দেওয়া হয়েছে। ওটা কি সেটা ওরা বুঝতে পারল না, তাই একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগলো। এমন সময় একটা গম্ভীর মহিলা কণ্ঠের আওয়াজ এলো, ওটা ক্ষতিকারক কিছুই না, নারকলের দুধ আর মধু মিশিয়ে বানানো এক বিশেষ শরবত। খেয়ে নিন, শরীর ঠান্ডা হবে। একটু সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে একবার চুমুক দিয়েই ওরা পরম তৃপ্তি লাভ করল। মহিলা এবারে হেসে তাদের দিকে হাত জোর করে বলল, নমস্কার, আমার নাম করবী। আমি এই মহুয়া কটেজের প্রধান। আশা করি কোনো অসুবিধা হয়নি। এই, তোমরা ওনাদের লাগেজ নিয়ে ঘরে পৌঁছে দাও। 2জন লোক তাদের 2টো সুটকেস নিয়ে একটা ঘরের দিকে এগিয়ে গেল। কটেজের মাঝখানে একটা ছাউনি দেওয়া বসার জায়গা, সেখানে কয়েকটা বেতের মোড়া তৈরি। তারা প্রধানের সাথে গিয়ে সেখানে বসল। প্রধান প্রশ্ন করল, বসুন আপনারা। তা কলকাতা থেকে আসা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওই গত মাসে বিয়ে হয়েছে আমাদের। আসলে আমরা একটু একাকিত্ব আর অ্যাডভেঞ্চার বেশ দুটোই পছন্দ করি, তাই আমাদের এক কমন ফ্রেন্ড এই জায়গাটা সাজেস্ট করলো। সেও ওই মাস 2 আগেই এখানেই ছিল। বেশ বেশ। আসলে এখানে এখনো খুব কম মানুষই আসে। বেশিরভাগ মানুষই আসলে টাকা দিয়ে বড় লোকি বিষয়টা চায়। সেটা আমরা পারি না। আমরা এক কথায় এখানকারই আদিবাসী।
তবে হ্যাঁ, বর্তমানে সভ্য সমাজের সাথে পাল্লা দিয়ে কাজ করে থাকি। তাহলে আপনারা এখন ওই গ্রাম্য স্টাইলেই কোনো ব্যবসা করছেন? এটাকে তো রেনোভেট করতে পারেন। জঙ্গল থিমের ওপর বেশ ভালো কটেজ হয়, ইভেন অনেক আছেও। তাহলে এই আপনাদের মতো মানুষেরা কোথায় যেত বলুন তো? হ্যাঁ, তাছাড়া সত্যি বলতে কোথাও গিয়ে আমাদেরই মনে হয়েছিল যে আমাদের ঐতিহ্যটাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারলে সেটা একটা আনকমন বিষয় হবে। আর আপনি বললেন না যে জঙ্গল থিম, আমি কোথাও না কোথাও বিশ্বাস করি যে সব জিনিসের আধুনিকীকরণ তার আসল সৌন্দর্যকে নষ্ট করে দেয়। কথাটা তো 100% সত্যি। আচ্ছা, আপনাদের এখানে আশেপাশে ঘোরার কি জায়গা আছে? এই তো আমাদের এখানে মানস ন্যাশনাল পার্ক, তিনসুকিয়া, মাজুলি দ্বীপ, হাফলং। কোনো মন্দির টন্দির আছে? কথাটা শুনেই একটু থমকে গেল সে। একটু আমতা আমতা করে নিজেকে সামলে নিয়ে বলল, মন্দির বলতে হ্যাঁ, একটা বৌদ্ধ মন্দির আছে, কিন্তু সেটা অনেকটা দূরে। না না, কোনো বন্ধ হয়ে যাওয়া মন্দির? ওই ড্রাইভার জালাল ও বলছিল। এবারে ভদ্রমহিলার মুখ দেখে মনে হচ্ছিল সে যদি এখন ড্রাইভার জালালকে একবার কাছে পায় তাহলে সে তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। রাগটা নিজের মধ্যেই দমিয়ে রেখে সে বলল, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছিল একটা মন্দির এই জঙ্গলেই, এখন আর কেউ যায় না। আপনারা ওইসব জায়গায় যাবেন না, কিন্তু কত রকমের সাপ খোপ আছে কে জানে। তাছাড়া অন্য বিপদের ভয়ও আছে। তারপর হিতে বিপরীত হলে আমাদেরই অসুবিধে। তাই প্লিজ আমার অনুরোধ, জঙ্গলের ভিতরে যাবেন না। এই বলে ভদ্রমহিলা উঠতেই পিউ একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, বলছি প্রোটেকশন নিয়ে যাওয়া যায় না? এই প্রশ্নে ভদ্রমহিলার মুখের অমায়িকতা চলে গিয়ে একটা ঠান্ডা পাষাণের মতো অভিব্যক্তি ফুটে উঠল। চোয়াল শক্ত করে চাপা কণ্ঠে সে বলল, আমি অনুরোধ করছি আপনাদের, দয়া করে জঙ্গলের ভিতরে ঢুকে আমাদের বিপদ বাড়াবেন না। আপনাদের ঘরে লাগেজ ঢুকে গেছে, আপনারা অনেক ধকল করে এসেছেন, একটু বিশ্রাম নিন। শেষ কথাগুলোর মধ্যে কি একরকম আদেশের ভঙ্গি ছিল। শুধুমাত্র সাপ খোপের ভয়ের কারণে কেউ সেই জঙ্গলে যায় না, এই কথাটা তাদের ঠিক বিশ্বাস হলো না। ঘরে ঢুকতেই শুভম চাপা স্বরে বলল, আই মাস্ট সে, এই যে মন্দিরে কিছু একটা গন্ডগোল আছে যেটা এনারা জানতে দিতে চান না। নেহাত মুখ ফুসকে ওই জালাল বলে ফেলেছে। বেচারা ওর চাকরিটা থাকলে হয়। ফ্রেশ হয়ে আসি। ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে পিউ পিছনের ছোট্ট বারান্দা মতো করা অংশটায় গিয়ে দাঁড়ালো। আকাশটা একটু মেঘলা হয়ে আছে। ঠান্ডা একটা বাতাসের স্রোত তাকে শীতল এক অনুভূতি দিয়ে গেল। এই ঘরটা বেশ ভালো। একটা দুজনের শোয়ার মতো খাট, দুটো বড় মাটির কলসি ভর্তি ঠান্ডা জল, একটা ছোট্ট কাঠের টেবিল, দুটো মাটির গ্লাস, একটা আয়না আর ছোট ছোট সাইজের দুটো বেতের মোড়া। ঘরের দেওয়ালে অনেক রকমের ছবি টাঙানো, তার মধ্যে বিভিন্ন পশু পাখি দেবদেবীর আঁকা। এইগুলো সম্ভবত আদিবাসীদের গুহা চিত্র। এমন সময় দরজায় একটা টোকা পড়ল। পিউ ঘাড় ঘুরিয়ে দেখল একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাতে একটা মাটির পাত্রে দুটো গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। খুব মিষ্টি দেখতে একটা বাচ্চা মেয়ে, চোখ দুটো উজ্জ্বল নীল বর্ণের, লম্বা চুল প্রায় কোমর অবধি নেমে এসেছে। গ্লাস দুটো থেকে ধোঁয়া বেরোচ্ছে। পিউ তাকে হাতে দিয়ে কাছে রেখে জিজ্ঞাসা করল, কি এনেছো তুমি? বাচ্চাটা বেশ আধো আধো কণ্ঠে পড়া মুখস্থ করার মতো করেই বলল, আমাদের মা আপনাদের জন্য 2 গ্লাস না 2 কাপ চা পাঠিয়েছেন। আচ্ছা, তা কি চা? দুধ
না লিকার? দুধ? লিকার? দাঁড়াও, জেনে আসি। পিউ হেসে তার থেকে পাত্রটা নিয়ে টেবিলে রেখে তাকে জড়িয়ে ধরে কোলে নিয়ে বসে পড়ল। বাচ্চা তার খুব প্রিয়। ছোট্ট বাচ্চা দেখলেই সে গাল ধরে টিপে দেয়। তাকে কোলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করল, সেটা বলে দেয়নি? না, আমাকে শুধু বলতে বলল যে যে আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোমার নাম কি? মিঠি। তো মিঠি কি আমার বন্ধু হবে? তোমার নাম কি? বন্ধু হলে তো আগে নাম জানতে হবে। হ্যাঁ তাই তো, ঠিকই তো। আমার নাম পিউ। এবার কি বন্ধু হবে? হ্যাঁ, আমরা রোজ রাতে রান্নাবাটি খেলবো। আদর করে মিঠির মাথায় একটা চুমু দেয় পিউ। ইতিমধ্যে বাথরুম থেকে বেরিয়ে আসে শুভম। তাকে দেখেই কোনো রকমে পিউয়ের কোল থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে গেল মিঠি। ওরকম লম্বা চওড়া চেহারা দেখে সে হয়তো ভয় পেয়ে গেছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে শুভম জিজ্ঞাসা করল, কে ওই বাচ্চাটা? ওদেরই কারোর বাচ্চা হবে হয়তো, ওই চা নিয়ে এসেছিল। এসো। ও আচ্ছা, যাও তুমি আগে ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ, আমি জাস্ট একটু মুখ হাতটা ধোবো। পিউ হাত মুখ ধুয়ে এসে চায়ের ভাঁড়ে প্রথম চুমুক দিয়েই বলল, আমার মনে হচ্ছে এই মন্দিরে কোনো একটা হিডেন ট্রেজার আছে, আই মিন গুপ্তধন। আর সেটা রক্ষার জন্যই নানান রকম বিপদের গল্প পেতে টুরিস্টদেরকে আটকানো হয়। আহা, সে থাকুক না, ওরা যখন না করছে তখন না যাওয়াটাই ভালো নয় কি? কিন্তু তুমি একবার ভাবো, আমরা যদি সেই গুপ্তধনটা পাই, আর সেটা পাওয়ার পরে এমন কিছু হলো যে আমরা ওই মন্দির থেকেই বেরোতে পারলাম না, তখন কি হবে? ছি ছি ছি, এই নাকি তুই অ্যাডভেঞ্চার লাভার, আর সামান্য বিপদের ভয় তুই পিছিয়ে যাচ্ছিস? চা শেষ করে শুভম উঠে বলল, আরে আমি শুধু আমাদের হানিমুনটা রুইন করতে চাই না, তুই চাইলে আলাদা বিষয়। নে চা শেষ কর, একটু আশেপাশে ঘুরতে বেরোবো। এই বলে শুভম পিউয়ের কোনো উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল। কোনো মতে চা শেষ করে তাকে ডাকতে ডাকতে পেছন পেছন ছুটল পিউ। এই শুভ, এই আমি রুইন করতে চাইছি মানেটা কি? দাঁড়া দাঁড়া বলছি। সেদিন সারা দিন তারা আশেপাশের বেশ কিছু জায়গা ঘুরে দেখল। কিছু চা বাগান, কয়েকটা লেক আর কিছু ছোটখাটো বৌদ্ধ মনেস্ট্রি দেখল। একটা পাহাড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে ধস নামায় রাস্তা বন্ধ হয়ে যায়। তাই এক প্রকার বাধ্য হয়েই সন্ধ্যার আগে ফিরে আসতে হয়। তবে এই সারা রাস্তায় জালাল দুজনকে বেশ ভালো করে লক্ষ্য করেছে। শুভম গাড়ি থেকে নামতেই বলল, তুমি এসো, আমি একটু ওয়াশরুম যাব। পিউ একটু হাসল। এটা একরকম বদ অভ্যাস শুভমে। সে এগোতে যাবে এমন সময় পেছন থেকে ডাক এলো, ম্যাডাম, আপনি সেই মন্দিরে যাবেন? কথাটা শুনেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। পেছন ঘুরে দেখল জালাল বেশ অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। পিউ এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কে নিয়ে যাবে? আর ওখানে তো কেউ যায় না। তোমার মালিক বলল ওখানে অনেক বিপদ আছে। মালিক তো যায় না ওখানে, আমি তো রাতের আন্ধেরে মাঝে মাঝে যাই, তাই জিজ্ঞেস করলাম। আপনি গেলে আমি নিয়ে যেতে পারি, কোনো বিপদ হবে না। শুধু মালিকের কানে কথাটা না গেলেই হলো। পিউ একটু তির্যক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ওই জঙ্গলের ভেতর তুমি কি করো? প্রাণের ভয় নেই? ভয়? কিসকে লিয়ে ভয় পাবেন ম্যাডাম? আমার আগে পিছে কাদার কই নেই। আমার जब कभी भी मन मेजाज খারাপ হয়, আমি রাতের अंधेरे में ওই মন্দিরে গিয়ে বসি। बहुत ভালো লাগে। মনে হয় बहुत थकान के बाद माँ घूम पाड़िए दिচ্ছে।
एक अजीब सा सुकून है उधर। কিছুক্ষণ কি একটা ভেবে নিল পিউ, তারপর ঘাড় নেড়ে সায় দিয়ে বলল, ঠিক আছে, তোমার মালিককে কিচ্ছু বলবো না। রাত 12টায় আমাদের কটেজের পেছনের জায়গাটায় অপেক্ষা করবে। जी मैडम, जरूर। জালাল সেলাম দিয়ে একটা অদ্ভুত হাসি হেসে চলে গেল। সন্ধ্যায় করবী দেবী আর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হলো, গরম চা আর সাথে কিছু মুচমুচে তেলে ভাজা। করবী দেবী জিজ্ঞাসা করল, তাহলে কেমন লাগলো এখনো অবধি আমাদের সার্ভিস? আরে দেখুন, আমরা অল্পতেই সন্তুষ্ট। আমরা সত্যি এত কিছু এক্সপেকটেশন নিয়ে আসিনি, কিন্তু এই অতিথি পরায়ণতা দারুণ লাগছে। মনে হচ্ছে সত্যি কোনো গ্রাম্য বাড়িতে চলে এসেছি। আজকে যে ঘুরে এলেন, কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগলো? আমার ভালো লেগেছে সবচেয়ে চা বাগান। দারুণ ইন্সপায়ারিং সব গল্প, বিভিন্ন চায়ের উৎপত্তি বিভিন্নভাবে। তবে কালো প্রবাহে বহু চা বর্তমানে বিলুপ্তির পথে। আর পিওর লেক আর মনেস্ট্রি সব থেকে ভালো লেগেছে। ওর বরাবরই এগুলো বেশ পছন্দের। বেশ বেশ, কাল আপনাদের বলবো শিবসাগর আর হাফলাংটা দেখে আসুন, ভালো লাগবে। আরও গল্প গুজব করে রাতের খাবার খেতে বসলো তারা। গরম রুটি আর দেশি মুরগির মাংস আর সাথে একটা পুদিনা পাতার চাটনি। বেশ তৃপ্তি সহকারী খেলো ওরা দুজনে। রাতের আধার গাঢ় হয়ে নেমে এলো মহুয়া কটেজের ওপর। সম্পূর্ণ ঘরটা অন্ধকার, একটা নীলচে আলো জ্বলছে মিটমিট করে। ঘুমানোর সময় পিউকে জড়িয়ে ধরে শুভম বলল, আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করেছো? মরণ, রাগ করবো কেন? আমি কি ওরকম ছিচকাতুলে মেয়ে নাকি যে বর বকলেই চুপ করে কাঁদবো? তাহলে সন্ধ্যে থেকে কথা কেন বললে না? আমার ইচ্ছে, তোমার তাতে কি? শুভম তাকে আরো আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে তার ঘাড়ের কাছে ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, দেখো সোনাই, এখানে আমরা কিছুই চাই না। চারিদিক ঘন জঙ্গল, কোনো বিপদ আপদ হলে এটা আমাদের একমাত্র গন্তব্য হবে। তাই আমি বলি, এই জায়গায় খালি জঙ্গলের থ্রিলটাই নাও। আর কিছু নিতে গেলে বেকার এনাদের উপর চাপ বাড়বে। তোমাকে নেক্সট বার সান্দাকফু ট্রেনিং নিয়ে যাব। মন ভরে অ্যাডভেঞ্চার এনজয় করো। আপাতত আগে প্রমিস করো যে তুমি ওই মন্দিরে যাবে না। ঠিক আছে। ঠিক আছে নয়, প্রমিস করো। আচ্ছা বাবা, ঠিক আছে, প্রমিস। এখন একটু ছাড়, একটু ঘুমোতে দে, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা বলছি, ওই মিঠি মেয়েটাকে কি তোর পছন্দ? পিউ কোনো কথা বলে না, শুধু একটা লজ্জা সুলভ হাসি হেসে মুখ লোকায়। শুভম বলল, কি হলো, লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা, আমার ওই রকম একটা মেয়ে হলে বেশ ভালো হতো। তাহলে এখনই প্রসেস শুরু করি নাকি? না, তুই এখন ঘুমোতো। কলকাতা ফিরে না হয় মিঠিকে নিয়ে আলোচনা করা যাবে। শুভম হেসে আদর করে তার মাথায় আর কপালে একটা চুমু খেল। মিঠে নীল আলোয় দুজনের ক্লান্ত শরীর একে অন্যকে জড়িয়ে ধরে নিদ্রার দেশে গমন করল। ধরে দুজনের নয়, একজনের শরীর পাড়ি দিল সেই রাজ্যে। আরেকজন অপেক্ষা করতে লাগলো তার ঘুমানোর। একটু পরেই সে ঘুমের রাজ্যে প্রবেশের সংকেত হিসেবে শুরু হলো হালকা সুরে শুভমের নাসিকা গর্জনের শব্দ। বাড়িতে এই অভ্যেসটা পছন্দ না হলেও এখানে এই শব্দটাই ওর গভীর ঘুমে আচ্ছন্ন থাকার চিহ্ন। রাত 11টা বাজে। এখন ঘন্টা খানেকের অপেক্ষা।
উৎকণ্ঠায় আর উত্তেজনায় ছটফট করতে থাকে পিউ। 12টা বাজার ঠিক 10 মিনিট আগে সে ধীরে ধীরে নিজের শরীরের ওপর থেকে শুভমের হাতটা সরিয়ে নিঃশব্দে পেছনের ছোট ব্যালকনিতে এসে দাঁড়ালো। কালো রঙের কুয়াশা যেন প্রকৃতিকে নিজের মায়া জালে আবদ্ধ করে দিয়েছে। ঘন অরণ্যের মাঝে পেঁচা আর ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই কানে আসছে না। পেছন ফিরে ঘরের ভেতর ঘুমন্ত শুভমের দিকে তাকিয়ে খুব মৃদু স্বরে একবার বলল, সরি শুভ, তবে আমি কিন্তু থ্রিল বেশি ভালোবাসি। এই রকম সুযোগ তো জীবনে বারবার আসে না। তবে গুপ্তধন পেলে কিন্তু আধা আধি ভাগ হবে। এই বলে একটা ম্লান হাসি হেসে ব্যালকনি থেকে নিচে দেখল পিউ। নিচে মাটির উচ্চতা সামান্য, কারণ কটেজগুলো সবই মাটির সাথে লাগোয়া আর একতলা। লাফ দিয়ে ব্যালকনি টপকে মাটিতে নামলো সে। মাটিতে পা রাখার সাথে সাথে একটা মেঘের গর্জন শোনা গেল। এই রে, বৃষ্টি আসবে নাকি? ও ঠিক আছে, একটু না হয় ভিজে নেবে। এরপর সে ধীরে ধীরে অন্ধকার হাতড়ে এগিয়ে গেল পেছনের ঘন জঙ্গলটার দিকে। এখন বেশ ঘন ঘন মেঘ ডাকছে আর বাজ পড়ছে। একটু ভয় করছে পিউ। একবার মনে হলো দরকার নেই এমন অ্যাডভেঞ্চারে, ফিরে যাই। কিন্তু কেন জানি মনে হলো কেউ তাকে টানছে। কোনো এক অদৃশ্য শক্তি তার ভেতরের অমোঘ আকর্ষণটাকে একটু একটু করে টানছে। সে যেন আপনা থেকে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ড্রাইভার জালাল জঙ্গলের ভেতর তার সাথে যোগ দিল। তার হাতে একটা কাঠের দণ্ডের ওপর আগুন জ্বালিয়ে মশাল মতো করা। পিউ জিজ্ঞাসা করল, এখান থেকে মন্দির কতটা দূর? लगभग 10 मिनट लगবে, ज्यादा दूर না। আচ্ছা, এটা কিসের মন্দির? এটা দেবী কোচাই খাতির মন্দির আছে। দেবী কেচাই খাতি? কিসের দেবী ইনি? জালাল আর কোনো কথা বলল না। মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গিতে সে শুধু সামনের দিকে এগিয়ে গেল। পিউ আর কোনো কথা না বাড়িয়ে জালালকে অনুসরণ করল। জঙ্গলের মেঠো পথ ধরে এগিয়ে যাওয়ার সময় মেঘের গর্জন, ঝিঝির ডাক, পায়ে মারিয়ে যাওয়া ঘাসের আওয়াজ সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বেশ কিছুক্ষণ চলার পর তারা একটা ভগ্ন প্রায় পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়াল। ইট এবং পাথরের তৈরি এই মন্দিরের দেওয়াল শ্যাওলার আস্তরণে সম্পূর্ণ পরিপূর্ণ। মন্দিরের প্রতি ছত্রে ছত্রে প্রাচীনত্বের প্রমাণ ফুটে উঠছে। পিউ সামনে এগোতেই যাবে এমন সময় একটা তীব্র আলোর ঝলকানি এসে তাদের দুজনকে পিছুপা করে দিল। তাদের মনে হলো একটা ভীষণ রকমের ধাক্কা যেন তাদেরকে ছিটকে দূরে ফেলে দিল। কিছুক্ষণের জন্য তাদের দুজনেরই চোখ ধাঁধিয়ে দিয়ে গেল। আলোর রেশটা সম্পূর্ণরূপে কেটে গেলে তারা দেখল মন্দিরের ঠিক উপরিভাগে একটা বাজ পড়েছে। উপরি অংশের ভগ্ন প্রায় দেওয়ালের ইট ভেঙে গিয়ে সব ভেতরে ঢুকে গেছে। সেই ফাঁকা অংশ থেকে একটা কালো মূর্তির মুখ দেখা যাচ্ছে, একটা দেবী মূর্তির মুখ। উড়োঝুড়ো তার চুল, ক্রোধান্বিত দৃষ্টি, লাল লেলিহান জিহবা নিচে নেমে গেছে। পিউ উঠে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল সেই দিকে। তারপর নিজের মনে মনে বলল, এটাই কি দেবী কেচাই খাতি? জালাল পেছন থেকে উঠে দাঁড়িয়ে বলল,
জি হ্যাঁ ম্যাডাম, এটাই দেবীকে চাই খেতে হচ্ছে। দরজার সামনে এগিয়ে গেল। বহুদিনের পুরনো জরাজীর্ণ বন্ধ দরজার গায়ে একটা বেমানান বিশাল তালা লাগানো রয়েছে। সেই তালার উপর জমে থাকা বহুদিনের পুরনো ময়লা আস্তরণের মাঝখানে একটা লাল সুতো যেন উঁকি মারছে। পিউ জিজ্ঞাসা করল, এই সুতোটা কিসের? সে আমি জানি না, আমি তো এখানে 2 সাল সে আছে। হঠাৎ পিউয়ের মনে হলো কেউ যেন তার কানে কানে একটা বিকট খ্যানখ্যানে অথচ মৃদু স্বরে বলে যাচ্ছে, আমায় মুক্ত কর, তুই আমায় মুক্ত কর। দেবীর অনেক দিনের খিদে জমে আছে। আমার মাংস চাই, তোর মাংস চাই। তালাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে জিজ্ঞাসা করল, এই দরজাটা খোলার কোনো উপায় নেই? এই বলে সে সেই লাল সুতোর প্যাঁচ খুলতে থাকলো। জালাল সেই দেখে একবার আমতা আমতা করে জিজ্ঞাসা করল, ম্যাডাম, খোলাটা কি খুব দরকার? আরে বাবা, না খুললে বুঝবো কি করে যে ভেতরে কি আছে? আর কেনই বা মন্দিরটা বন্ধ করে রেখেছে এখানকার লোকজন? তুমিও তো এখানে 2 বছর ধরে আছো, তুমিও তো খুলতে পারতে, কেন যে দেখোনি একবারও? আমার মনে হয়েছিল এখানের লোকজনের বিশ্বাস নিয়ে খেলা করাটা ঠিক হবে না, তাই আর রিস্ক নিয়ে খুলিনি। তবে মন হি মন ইচ্ছা বহুত দিন সে ছিল। যাতে মাতাল তালে ঠিক, ইচ্ছে যখন ছিল তখন চুপ করে থাকো। এখন আমায় দেখতে দাও। হয়তো ভিতরে এমন কিছু একটা আছে যেটার জন্য এরা টুরিস্টদের এইখানে আসতে দেয় না। বাবা, কিভাবে প্যাঁচ মেরেছে গো! অনেকক্ষণ চেষ্টা করার পর তালার গায়ে লেপ্টে থাকা সুতোর বন্ধন আলগা হতেই সেটা এক হ্যাচকা টানে ছিঁড়ে ফেলে দিল পিউ। কিন্তু তালা খোলা গেল না। তালাটা বেজায় বড় আর ভারী। পিউ সেই লাল সুতো নিজের হাতের কবজিতে বেঁধে নিল। তালাটা আরেকবার হাতে নিয়ে দেখছিল পিউ। এমন সময় তার নাকে এলো একটা বিকট পচা গন্ধ। আশেপাশে তাকিয়ে ভালো করে দেখতে লাগলো যে গন্ধটার আসল উৎস কোথায়। জালাল কোনো গন্ধ পাচ্ছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য সে জিজ্ঞাসা করল, কোন একটা গন্ধ পাচ্ছ? একটা মরা পচা দুর্গন্ধ। বাতাসের মধ্যে 2 বার ঘন নিঃশ্বাস টেনে নিয়ে জালাল বলল, বদবু? না, কোনো বদবু তো পাচ্ছি না। কেন, আপনি পাচ্ছেন? ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল। তারপর আবার তালার দিকে চোখ ফেরাতে তার রক্ত হিম হয়ে গেল। দেখল সেই তালা থেকে ঝুলছে মানুষের পচা গলা মাংস আর পচা চামড়া। রক্ত আর মানুষের গলা মাংসের আবরণে সেই তালার বাইরের আস্তরণ থকথক করছে। তার উপর পিউ নিজের হাত রেখে দিয়েছে। সেই হাতের ওপরেও এসে পড়েছে 2-1টা চামড়া আর মাংসের কিছুটা অংশ। ঘৃণায় মুখ সরিয়ে নিয়ে সাথে সাথে উল্টো দিকে মুখ ঘুরিয়ে হড়হড় করে বমি করতে শুরু করে পিউ। জালাল কিন্তু নির্বাক। সে পিউয়ের এমন অবস্থা দেখে একটুও বিচলিত না হয়ে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইল। তার মুখে এখন একটা তির্যক হাসির রেশ ফুটে উঠেছে। পিউ বমি করে একটু শান্ত হলে তার কানে আবার একই মৃদু খোনা কণ্ঠের শব্দ ভেসে এলো, ধন্যবাদ মা, মুক্তি, আমার মুক্তি হয়েছে। তোর জন্য দেবীর ক্ষুধা এবার মিটবে। তোর মাংস দিয়েই মিটবে। তুই আমি আমার, আর
দেবীর শেষ রসনা তৃপ্তির ভোগ। একটা তীব্র খোনা কণ্ঠের হাসি পিউয়ের কান মস্তিষ্কে যেন আলোড়ন ফেলে দিল। চোখ বুজে দুই হাতে দুই কান চেপে ধরল সে। সেই হাসির রেশ বেশ কিছুক্ষণ ছিল। সেটা থামতেই ভয়ে পিউয়ের চোখ বিস্ফারিত হয়ে গেল। এটা সে কি শুনল? তার মাংস দিয়ে দেবীকে ভোগ দেওয়া হবে। সে সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বলল, জালাল, পালাও, চলো এখান থেকে। আমাদের এখানে আসাটা উচিত হয়নি। ভারী অদ্ভুত কণ্ঠে আর একটা তীর্যক দৃষ্টিতে জালাল তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কেন ম্যাডাম, ভেতরে ঢুকবেন না? দেখতে হবে তো ভেতরে কি আছে। কোনো প্রয়োজন নেই। আমার মন বলছে এখানে বিপদ ছাড়া আর অন্য কোনো কিচ্ছু নেই। চলো, এখান থেকে আমাদের বেরোতেই হবে, নয়তো তোমার আমার দুজনেরই বিপদ। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো এরই মধ্যে। জালালের হাতে ধরে থাকা মশালের আগুনটাও প্রায় নিভু নিভু হয়ে এসেছে। পিউ আর জালালের উত্তরের অপেক্ষা না করে আবার কটেজের দিকে রওনা দেওয়া শুরু করল। ফেরার সময় তার মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে ডেকে বলছে, তোকে ফিরে আসতেই হবে। একটা বাচ্চা নিয়ে আসতে হবে। একবার খেয়ে দেখিস, বড় সুস্বাদু। তোর মধ্যেই হবে দেবীর অন্তিম অধিষ্ঠান। আবার আসবি কেমন? সেই বিকট হাসির শব্দ তার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। কথাগুলো যেন একটু একটু করে পিউয়ের মস্তিষ্ককে গিলে খাচ্ছে। একরকম অদ্ভুত কৌতূহল কেন হচ্ছে তার। পিউয়ের হাতের ওপরের অংশটা জলে ভিজে আছে। হঠাৎ সে দেখল তার হাতের ওপর এখনো কিছুটা গলা মাংস আর চামড়া আর কিছুটা রক্ত লেগে আছে। বেশ কিছুক্ষণ সেটার দিকে চেয়ে থাকলো সে। এখন আর কেন জানি না তার বমি বা ঘেন্না কোনোটাই লাগছে না। পেছন পেছন জালাল আসছে। সে আগুন বৃষ্টির জলের থেকে সামলাতে ব্যস্ত। একটু পরেই নিভে যাবে, আর সেটা দেখতে দেখতে নিভে গেল। একটা গহীন অন্ধকার যেন তাদের চারপাশটা হঠাৎ করেই ঘিরে ফেলল। আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে হাতের জল মোছার ভঙ্গিতে হাতটা মুখের কাছে এনে পিউ খেয়ে নিল সেই গলা মাংস, চামড়া আর রক্ত। জালাল কিছুই বোঝেনি, কিচ্ছু দেখেনি। পিউয়ের মুখে একটা তৃপ্তির হাসি যেন খেলে গেল। তার ভেতরে এখন কলকাতার সেই প্রাণবন্ত উচ্ছৃঙ্খল একটা জেদি মেয়ে নয়, যেন কোনো শান্ত ধীর কুটিল মায়াবিনী তার মস্তিষ্ক এবং মন ধীরে ধীরে গ্রাস করেছে। কটেজের সামনে এসে পৌঁছাতেই সে জালালকে বলল, এটার বিষয়ে যদি কাউকে কিছু বলেছ তাহলে তোমার চাকরি কিন্তু আর থাকবে না। আমার ওয়াদা রইল ম্যাডাম, কেউ জানবে না। পিউ একটা হাসি হেসে হাত থেকে লাল সুতো খুলে মাটিতে ফেলে দিল। তারপর এক লাফে ব্যালকানি টপকে কটেজের ভেতর নিঃশব্দে প্রবেশ করল। জালাল মনে মনে বলল, আমার কাজ হয়ে গেছে, আমার আর চাকরিরও দরকার নেই। এদিকে পিউ নিঃশব্দে এসে শুভমের পাশে এসে শুয়ে পড়ল। এখনো সে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে। পিউ একটা হাসি হেসে তার মাথায় একবার হাত বুলিয়ে উল্টো দিকে ফিরে চোখ বন্ধ করল। শুভম ঘুমের ঘোরেই তাকে আবার জড়িয়ে ধরে শুয়ে থাকল।
ক্ষণিকের মধ্যে পিউয়ের হাসি মুখের চোখ খুলে গেল। তার চোখটা এখন অস্বাভাবিক সবুজাভ লাগছে, ঠিক যেন অন্ধকারের মাঝে এক চিলতে সবুজ আভার উজ্জ্বল উৎস বিদ্যমান। পরদিন সকালে আবার চা নিয়ে হাজির হলো ছোট্ট মিঠি। শুভম একটু হাঁটতে বেরিয়েছিল। তার অভ্যেস সকালে উঠে একটু হাঁটতে যাওয়া। মিঠি ভেতরে আসতেই পিউ অদ্ভুতভাবে তার জিভ দিয়ে ঠোঁট চেটে নিল। তারপর আগের দিনের মতো আবার তাকে কোলে নিয়ে বলল, আজকেও চা দিতে বলেছে? হ্যাঁ, আজকে বলল যে দিদিমণির ঘরে এই দুটো দুধ চা দিয়ে আসতে। আচ্ছা, আর সকালে আর দুপুরে আর রাতে কি খাওয়াবে? সকালে বলল লুচি আর ডাল। দুপুরে আচ্ছা, দুপুরে বাদ দাও, রাতে কি হবে? রাতে বলল মাংস হবে। মাংস? বাহ, তা কিসের মাংস? এখানে তো শুধু ভেড়া আর হরিণ পাওয়া যায়। তুমি বলো কিসের খাবে? আমি তো তোমার মাংস খাবো। এই বলে পিউ হাসির ছলে তাকে জড়িয়ে ধরে খেলতে লাগলো। মিঠিও তার সঙ্গে খিলখিল করে হাসতে লাগলো। তার নিষ্পাপ মূল বুঝতেও পারল না খেলার ছলে পিউ যে তাকে চুমু খাচ্ছে সেটা আসলে তার নরম চামড়ায় ঠোঁটের ছোঁয়ার আস্বাদ। তার টাটকা রক্ত এবং মাংসের গন্ধ প্রত্যেক ছোঁয়ায় বারবার শুষে দিচ্ছিল পিউয়ের নাক। বাইরে থেকে ভেতরে ঢোকার সময় শেষ কথাগুলো শুনতে পেয়েছিল শুভম। একটু যেন থমকে গিয়েছিল সে। পিউ এটা কি বলল? হ্যাঁ, একটু আধটু বদমাইশি করা তার স্বভাবে রয়েছে, তবে বাচ্চার মাংস খাবে এটা কোথাকার বদমাইশি? এসব ভাবতে ভাবতে সে ভিতরে ঢুকে এলো। দেখল পিউ প্রায় কাল নাগিনীর মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে মিঠিকে। শুভম যে ঘরে ঢুকে এসেছে সেদিকে তার খেয়াল নেই। শুভম আস্তে করে ডাকল, পিউ, ওকে ছেড়ে দাও, ওর লেগে যাবে। পিউ শুভমকে দেখেই ওকে ছেড়ে দিল। মিঠি আর এখন ভয় পায় না শুভমকে। একটা মুচকি হাসি হেসে সে বেরিয়ে যেতে লাগলো। শুভম যাওয়ার সময় তার মাথায় একবার আলতো করে হাত বুলিয়ে দিল। পিউ বলল, আসো, চা দিয়ে গেছে। শুভম তার পাশে বসে জিজ্ঞাসা করল, পিউ, তুই কি পাগল হয়ে গেছিস? ওই বাচ্চা মেয়েটাকে বললি তুই ওর মাংস খাবি? আচ্ছা, এখন যদি ও করবী দেবীকে গিয়ে এই কথাটা বলে, কি ভাববে বলতো আমাদের ব্যাপারে? পিউ নির্বিকার চিত্তে চায় চুমুক দিয়ে বলল, ও তো একটু মজা, চাপ নিস না। ওইটুকু বাচ্চা মেয়ে কাউকে কিচ্ছু বলবে না, আর বললেও সবাই বুঝবে ওটা মজা। মজার মধ্যে একটা লিমিট রাখ। এরা কিন্তু সবাই সেন্সিটিভ লোকজন, এদের নিয়ে এইসব মজা না করাটাই বেটার হবে। পিউ যেন কথাটা গ্রাহ্যই করল না। সে পাল্টা প্রশ্ন করল, জালাল এসেছে? বেরোতে হবে তো? হ্যাঁ, চা খেয়েই বেরোবো। চা খেয়ে বেরোতেই তারা দেখল কটেজের বাইরে করবী দেবী দাঁড়িয়ে আছে। শুভম মনে মনে প্রমাদ গুনল, সর্বনাশ, তাহলে কি মিঠি সব বলে দিয়েছে নাকি? করবী দেবী হাত কচলাতে কচলাতে একটু ইতস্তত করে বলল, দেখুন, মিঠি বলল আপনারা নাকি হরিণের মাংস খেতে চেয়েছেন। এই মুহূর্তে হরিণের মাংস পাওয়াটা একটু কঠিন। আমি আজকে ভেড়ার খাওয়াচ্ছি, কাল হরিণ খাওয়াবো নিশ্চয়ই। একটু মানিয়ে নেবেন প্লিজ। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল শুভম। সে একটু কাষ্ঠ হাসি হেসে বলল, আরে না না, আপনাকে অত ভাবতে হবে না।
আপনি যেই জঙ্গলে রান্না করে খাওয়াচ্ছেন এটাই অনেক। যেটা আপনার সুবিধা হয় সেটাই খাওয়াবেন। বেশ বেশ বেশ, আপনারা আজকে হাফলং যাবেন তো একটু সাবধানে যাবেন। কাল রাতে বৃষ্টি হয়েছে তো তাই একটু পিচ্ছিল থাকতে পারে। আমি টিফিন গাড়িতে তুলে দিয়েছি। দুপুরে হাফলংয়ের ওখানেই জালাল একটা দোকানে আপনাদের খাইয়ে দেবে। অনেক ধন্যবাদ। ঠিক আছে, রাতে দেখা হচ্ছে। করবী দেবীর কাছ থেকে বিদায় নিতেই পিউ একটা কনুই দিয়ে গুঁতা মেরে শুভমকে বলল, তোর থেকে না একটা বাচ্চা মেয়েরও কমন সেন্স বেশি। শুভম একটু হাসার চেষ্টা করলো ঠিকই, কিন্তু কেন জানি না তার মনের ভেতর একটা খচখচানি থেকেই গেল। পিউয়ের হাব ভাব একটু যেন অন্য রকম লাগছে। জালাল গাড়িতে অপেক্ষা করছিল। আজকে সকালটা বেশ মনোরম। বৃষ্টির পর পরিবেশটা বেশ আমেজপূর্ণ হয়ে গেছে। পাখিদের মধুর কলতান আর একটা মৃদুমন্দ বাতাসে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি করে যাওয়ার মজাই অন্যরকম। হাফলং জলপ্রপাতের সামনের অংশটা সত্যিই বেশ পিচ্ছিল হয়ে আছে। কাদা আর জলের ভিজে ভাবের জন্য মাটি এখনো আলগা। অনেক পা টিপে টিপে চলতে হচ্ছে। পাহাড়ি রাস্তায় স্নিগ্ধ পরিবেশে দূর থেকে ঝর্ণার কলকল আওয়াজ কানে আসছে। এখান থেকে পাহাড়ি এলাকার ভিউটা দারুণ লাগছে। তারই মাঝে চপলা মেয়ের মতো নৃত্য করতে করতে এগিয়ে চলেছে পিউ। শুভম বারবার পেছন থেকে তাকে বলছিল, পিউ সাবধানে, পিছল আছে কিন্তু, পড়ে যাবে। কিন্তু পিউ কোনো কথা শুনছে না। অবশেষে তারা হাফলংয়ের ওপরে এসে দাঁড়ালো। পাহাড়ি ঝর্ণা, মনোরম দৃশ্য আর আসামের একটা বিস্তীর্ণ অঞ্চল এখান থেকে দর্শিত হচ্ছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে সেই সময়টুকু নিজেদের মতো করে উপভোগ করলো তারা। এই জন্যই তো চিরাচরিত জায়গা ছেড়ে এমন নিরিবিলি জায়গায় আসা। দুপুরের খাওয়া দাওয়ার জন্য হাফলংয়ের নিচে একটা ছোট্ট পাহাড়ি দোকানে জালাল তাদের নিয়ে এলো। এখানে কম দামের মধ্যে কাঠকয়লায় রান্না করা ভাত, ডাল, আলু ভাজা আর দেশি মুরগির মাংস পাওয়া যাচ্ছে। দারুণ গন্ধ বেরোচ্ছিল দোকানের সামনে থেকে। একটা ছোট্ট ঝুপড়ির মতো দোকান। গুটি কয়েক লোক সেখানে বসে খাবার খাচ্ছে। তারা বসতেই একটু পরে খাবার চলে এলো। বেশ তৃপ্তি করে দুজনেই খেতে লাগলো। তবে খাওয়ার সময় শুভম একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল। পিউ কিরকম অদ্ভুতভাবে খাচ্ছে। সাউথ ক্যালকাটার মেয়ে যে কিনা একসময় লোকজনের মাঝে বিরিয়ানি পর্যন্ত চামচ দিয়ে খেত, সে এই পাহাড়ি এলাকায় এরকম অদ্ভুতভাবে খাচ্ছে কেন? ডাল, আলু ভাজা কিছুই সে সেভাবে খায়নি। তবে দেশি মুরগির মাংস 2 হাত দিয়ে ধরে মেখে ঘেঁটে একাকার করে খাচ্ছে সে। তার খাওয়া দেখে মনে হচ্ছে যেন সে দীর্ঘ কয়েক বছর খেতে পায়নি। এরকম নোংরা ভাবে কোকড়াসে গিলতে দেখে শুভম তাজ্জব বনে গেল। সে প্রায় নিচু গলায় একটা ধমক দিয়ে বলল, পিউ হচ্ছেটা কি? চারিদিকে লোকজন দেখছে, এইভাবে কেন খাচ্ছ? একটু ভদ্রভাবে খাও। পিউ কোনো উত্তর দিল না, শুধু চোখ তুলে একবার দাঁত বের করে শুভমের দিকে তাকিয়ে হাসল। তার সারা মুখ মাংসের এঁটোয় ভরে গেছে। দাঁতের মাঝখান থেকে মাংস ঝুলছে। এই দিনের বেলাতেও সেই হাসি বড়ই ভয়ানক লাগলো শুভমের। একটা সন্দেহের দানা শুভমের মনে রোপণ হতে লাগলো। এরকম অদ্ভুত আচরণ কেন করছে পিউ? হাইজিন মেনে খাওয়া পিউ কিরম বন্য কুকুরের মতো মুরগির হাড় গোড় চিবিয়ে খাচ্ছে। আশেপাশের লোকজনও রীতিমতো এইরকম খাওয়া দেখে ভয় পেয়ে গেল। একটা অস্বস্তিতে
শুভম তার সামনে থেকে উঠে খাবারের দাম মেটাতে চলে গেল। একটু পর পিউ খাবার ছেড়ে মুখ ধুয়ে গাড়িতে উঠে পড়ল। এরপর তারা তিনসুকিয়া ঘুরে প্রায় সন্ধ্যের পর কটেজে ফিরে এলো। কটেজে ফিরে কারুর সাথেই কারুর আর তেমন কোনো কথা হলো না। দুজনেই একটা চাপা মৌনতা বজায় রাখল। তবে রাতের খাওয়ার সময় ঘটল আর এক বিপত্তি। দুপুরের মতো রাতেও ভেড়ার মাংস পেয়ে পিউ এক প্রকার উন্মাদ হয়ে গেল। দীর্ঘদিনের অভুক্তর মতো কোকরাশে গিলতে লাগলো সেই মাংস। তার খাওয়া দেখে পরিবেশনকারী দুজন একটু পিছিয়ে গেল। শুভম আবার বেশ অস্বস্তিতে পড়ল। সে কোনো দিকে না তাকিয়ে নিজের মতো খাওয়া শুরু করল। তবে বিষয়টা নজর এড়ানো না করবি দেবীর। সে নির্ঘাত কিছু আন্দাজ করতে পেরেছে। সে তীর্যক দৃষ্টিতে পিউয়ের সম্পূর্ণ খাওয়া লক্ষ্য করছে। খাওয়া শেষ করে যখন তারা কটেজে প্রবেশ করবে তখন করবি দেবী একবার শুভমকে ডেকে বলল, এক্সকিউজ মি, একটু শুনুন। শুভম তার দিকে বেশ লজ্জিতভাবে মাথা নিচু করে এগিয়ে এসে বলল, দেখুন, আই এম এক্সট্রিমলি সরি যে ওসব ছাড়ুন, আপনারা কি এই মন্দিরে গেছিলেন? এরকম অকস্মাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না শুভম। সে সত্যি যেটা জানে সেটাই বলল, না, আমরা যাইনি। আমার মনে হয় যে আপনার স্ত্রী গেছিল গোপনে, আপনাকে না জানিয়ে। আজ আপনার স্ত্রীর খাওয়াটা অনেকটা তার মতনই লাগলো। কার মতো? খেচাই ক্ষতির মতো। কথাটা শুনে শুভম একটু ভয় পেয়ে গেল। নামটা কিরকম একটা অদ্ভুত ধরনের। করবি দেবী একবার আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা দেখে বলল, আপনি আজ রাতে ঘুমানোর ভান করে দেখুন। আমি নিশ্চিত যে আপনার স্ত্রী সেই মন্দিরে যাবেই। আমি ততক্ষণে আজ রাতে একজনকে ডেকে পাঠাবো। আমাকে প্লিজ একটু বুঝিয়ে বলবেন যে কে চাই না কে, আর আপনি বা কাকে ডাকবেন? কি আছে ওই মন্দিরে? সময় নেই এত কিছু বলার। আপাতত আপনি দেখুন যে আজ রাতে আপনার স্ত্রী কি করে, সেই বুঝে আপনাকে বাকিটা আমি বলবো কাল। এই বলে করবি দেবী তার নিজের কটেজের দিকে চলে গেল। শুভম ঘরে ঢুকে দেখল পিউ ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়েছে। রাত এখন 10টা বাজে। এত তাড়াতাড়ি তো কখনো পিউ ঘুমায় না। হতে পারে আজ ক্লান্ত বলেই ঘুমাচ্ছে, কিন্তু করবি দেবীর কথাটাও নেহাত ফেলে দেওয়ার নয়। আজ সারাদিন পিউয়ের অনেক অস্বাভাবিক আচরণ চোখে পড়েছে তার। একটু নজর রাখলে ক্ষতি যখন কিছু নেই তখন রাখাই যায়। সে পিউয়ের পাশে শুয়ে চোখ বন্ধ করে রইল। ঠিক 2 ঘন্টা পর রাত প্রায় 12টা তখন পিউয়ের চোখ খুলল। এখন তার চোখ সম্পূর্ণ সবুজাভ। পিউয়ের কানে বাজছে সেই ঋণ ঋণে কণ্ঠের স্বর, কিরে আজকে আসবি না? আয়, তোর অপেক্ষা করছি তো। মন্ত্রমুগ্ধের মতো পিউ খাট থেকে নেমে দাঁড়ালো। শুভম আজকে ঘুমায়নি। পিউ খাট থেকে নামতে তার যে পাতলা তন্দ্রার রেশটা ছিল সেটা কেটে গেল। অল্প চোখ খুলে সে পিউকে দেখতে লাগলো। পিউ সোজা চলে গেল খোলা ব্যালকনির দিকে। তারপর এক লাফে বাইরে বেরিয়ে গেল। শুভম অবাক হয়ে এই দৃশ্য দেখল। এসব কি দেখছে সে? মন শক্ত করে সে পিছু নিল পিউয়ের। আজ আকাশটা পরিষ্কার, অনেকগুলো তারা দৃশ্যমান হয়েছে। জঙ্গলের সরু রাস্তা ধরে নিঃশব্দে সে পিউয়ের পিছু নিল।
সামনে সামনে পিউ হাঁটছে, আর পিছু পিছু যতটা সম্ভব আওয়াজ কম করে হাঁটছে শুভম। হাঁটতে হাঁটতে পিউ মন্দিরের সামনে এসে দাঁড়ালো। শুভম দেখল পিউ এক এক করে তার শরীরের বস্ত্র ত্যাগ করা শুরু করলো। দু চোখে সে বিশ্বাস করতে পারছে না পিউ এটা কি করছে। সম্পূর্ণ নগ্ন রূপ ধারণ করে পিউ মন্দিরের সিঁড়ির ওপর উবু হয়ে বসে পড়ল। তার দুই হাত তুলে বন্ধ দরজার সামনে বসে পাগলের মতো হাসতে লাগলো। কি বিকট সেই চিৎকার! সে যেন গলার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতে চাইছে চিৎকার করে হাসতে হাসতে। শুভমের দুই চোখ বেয়ে জল নেমে এলো। মুখ চেপে কোনো মতে কান্নার শব্দ রোধ করল সে। এইভাবে বেশ কিছুক্ষণ চলল। তারপর একসময় পিউ হাসি থামালো। তারপর সে এক অদ্ভুত রীতি শুরু করল। দরজার দিকে মুখ ঘুরিয়ে সিঁড়ির ওপরেই বাবু হয়ে বসল। তার লম্বা কালো কেশ রাশি আবক্ষ বিস্তৃত হয়ে আছে। তার সুন্দর মুখশ্রীর ওপর একটা অমলিন হাসি বিরাজ করছে। দুই হাত এক বিশেষ ভঙ্গিতে নেমে এলো ঠিক নাভির কাছে। এই দৃশ্য দেখে আড়াল থেকে শুভম উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল। সে সাথে সাথে কটেজে রওনা দিল। চোয়াল শক্ত হলো তার। প্রথমেই সে গেল জালালের ঘরের দিকে, কিন্তু দরজায় তালাবদ্ধ। রাগে ক্ষোভে অন্ধ হয়ে গেল সে। তখনই সে ছুটে গেল করবী দেবীর ঘরের দিকে। দরজায় দুবার জোরে ধাক্কা মারতেই দরজা খুলে দাঁড়ালো সে। শুভমকে দেখেই সে বুঝল গন্ডগোল আছে। শুভম ভেতরে ঢুকে এক নাগাড়ে সব কথা তাকে বলল। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? আমাকে আমাকে খুলে বলুন, কি আছে মন্দিরে? করবী দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেটা বারণ করেছিলাম সেটাই করলেন ভদ্রমহিলা। ওই মন্দির কেচাই খাতির মন্দির। কেচাই শব্দের অর্থ হলো কাঁচা মাংস, আর খাতির অর্থ খাওয়া, অর্থাৎ যিনি কাঁচা মাংস খান। ওই মন্দিরে 100 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকেই সেই মন্দিরের দরজা তালা দিয়ে একটা মন্ত্রপুত সুতোর মাধ্যমে দেবীকে বেঁধে রাখা হয়। সেই থেকে সাধারণ মানুষের সেখানে আসা যাওয়া নিষিদ্ধ। তবে ঠিক কি ঘটেছিল সেটা আমার গুরুদেব বলতে পারবেন। আমি লোক আর চিঠি পাঠিয়েছি ওনাকে। কাল সকালে উনি আসবেন। তিনি এর প্রতিকারটা বলতে পারবেন। তবে এখন কি করব? কিছুই না, গিয়ে শুয়ে পড়ুন। ওনাকে জানাতে দেওয়া চলবে না যে আমরা সব জেনে গেছি। উনি শক্তি মুদ্রার সাহায্যে দরজার তালা ভাঙতে চাইছেন। দেহের সমস্ত শক্তি একত্রিত করে সে ওই তালা ভাঙতে চাইছে। হয়তো ভেঙেও ফেলবে। ফিরে এসে যদি দেখি আপনি ঘরে নেই, তখন হিতে বিপরীত হতে পারে। তাই এই বেলা শুয়ে পড়ুন। কথা না বাড়িয়ে শুভম আবার তার ঘরে ফিরে এসে ঘাপটে মেরে শুয়ে রইল। বুক ফেটে কান্না আসছে তার। দুই চোখ দিয়ে জল পড়ছে। চোখের সামনে পিউয়ের দৃশ্যটা বারবার ভেসে উঠছে। বালিশটা আঁকড়ে ধরে কাঁদছে সে। কতক্ষণ এভাবে শুয়ে রয়েছে সে জানে না। হঠাৎ বাইরের ব্যালকনিতে একটা ঝুপ করে শব্দ হলো। পিউ এসে গেছে। আবার ঘুমানোর নাটক করল শুভম। পিউ ঘরে ঢুকে এক দৃষ্টিতে ঘুমানোর ভান করে থাকা শুভমের দিকে তাকিয়ে থাকল। তারপর ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। তারপর তার গালে একটা চুমু খেয়ে ফিস ফিস করে তার কানের সামনে মুখ নিয়ে বলল, বাচ্চার নরম মাংসটা বেশি সুস্বাদু।
তোমায় আমি খাবো না। একটা কোঙানির মতো ফিসফিসিয়ে হাসি হাসল পিউ। তারপর আবার আগের নয় নিঃশব্দে শুভমের পাশে শুয়ে পড়ল। বড় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল পিউ। কিছুক্ষণের মধ্যে শুভম এদিকে এতক্ষণে বালিশ আঁকড়ে ধরে শুয়েছিল। পিউ কি বুঝে গেছে যে সে সব জেনে গেছে? কিছু বলতে পারল না সে। তবে সারা রাত উৎকণ্ঠায় ঘুম হলো না তার। এখন অপেক্ষা কাল সকালে। হয়তো সূর্যের আলোয় এই গহীন অন্ধকার কিছুটা আলোর দিশা পাবে। ভোরবেলায় হাঁটতে হাঁটতে জঙ্গলের বাইরের দিকটায় এসেছিল শুভম। একটা বেঞ্চে বসে আছে করবী দেবী, আরেকজন থুরথুরে বৃদ্ধ লোক। পরনে কালো লম্বা জোব্বা, গলায় আর কবজিতে রুদ্রাক্ষের মালা, সারা মুখ ভর্তি লম্বা চুল আর দাড়ি। শুভমকে দেখে করবী উঠে দাঁড়িয়ে বলল, আসুন, উনি আমার গুরুদেব অগ্নিশ্বর চক্রবর্তী। গুরুদেব, এনার কথাই বলেছিলাম আপনাকে, শুভম চৌধুরী। শুভম অগ্নিশ্বর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করল। অগ্নিশ্বর ঠাকুর ওকে একবার আপাতমস্তক পর্যবেক্ষণ করে বললেন, তোমার স্ত্রী আমার বন্ধন খুলে ফেলেছে। সে জাগিয়েছে আবার দেবী কেচাইকাতি এবং তার শিষ্যকে। আমাকে দয়া করে সবটা বলুন গুরুদেব। 100 বছর আগে ঠিক কি হয়েছিল? পিউ ওরকমই বা করছে কেন? আজ থেকে 100 বছর আগের কথা। তখন আমি জোয়ান, সুশ্রী, গায়ে গরম রক্ত বহমান। এখানে এসে শুনলাম প্রত্যেক মাসে এখানে একজন করে মহিলা তার বাচ্চা সমেত উধাও হয়ে যাচ্ছে। পরপর 9 মাসে 18 জন প্রাণী উধাও হয়েছে। আমি তখন এখানে থেকে যাই। তখন জানতে পারি এখানে জঙ্গলে বহু পুরনো একটা পরিত্যক্ত মন্দির আছে। সেই মন্দির দেবী কেচাইখাতির মন্দির, যে দেবী কাঁচা মাংস খায়। প্রাচীনকালে মানুষ যখন শিকার করে খেত, তখন থেকেই এই দেবীর প্রচলন। কালক্রমে সেই দেবীর রূপের পরিবর্তন হয়েছে। এরপর সাধিকারা ওনাকে মস্তিষ্ক এবং কাঁচা মাংসের দেবী হিসাবে পূজিত করতে শুরু করেন। ধীরে ধীরে মানুষ সভ্য হতে শুরু করলে সেই দেবীর পুজো ধীরে ধীরে বন্ধ হতে থাকে। অবশেষে যারা এখানে ছিলেন তারা হয়তো এই মন্দির তৈরি করেছিলেন। পরে তারাও এই স্থান ত্যাগ করলে তারা দেবীকে এক বিশেষ বন্ধনে আবদ্ধ করে তাকে ঘুমন্ত করে যান, যার ফলে ধীরে ধীরে এই মন্দির পরিত্যক্ত হয়ে যায়। এর বহু বছর পর এখানে আবির্ভাব হয় এই সাঁওতালি গোষ্ঠীর। তারা ধীরে ধীরে নিজেদের সভ্য করে তুলতে থাকে। আর ঠিক 100 বছর আগে এই জঙ্গলে এসে পড়েন এক পাগলি শ্মশান সাধিকা। তিনি কোথা থেকে কি করে এসেছিলেন সেটা জানি না, কিন্তু তিনি ছিলেন প্রচন্ড নরমাংস লোভী। আরো গভীরভাবে বললে বাচ্চাদের নরম মাংস ওনার খুব পছন্দ ছিল। তিনি জঙ্গলের মধ্যে এই কেচাইখাতির মন্দির আবিষ্কার করেন। এরপর তিনি শুরু করেন দেবীর পুজো। বহুদিনের নিদ্রিত দেবীকে তিনি নিজের রজস্বলার রক্ত দিয়ে জাগ্রত করেন। সৃষ্টির উৎস প্রবাহের রক্ত দিয়েই দেবীকে জাগ্রত করতে হয়। এরপর তিনি নিজের সম্মোহন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেক মাসে একজন করে নারীকে তার সন্তান সহ এই মন্দিরে টেনে আনতেন। দেবীর বন্ধন মুক্ত তিনি করতে পারতেন না, তাই দেবী মন্দিরের বাইরে বেরোতে পারতেন না। সেটার জন্য আলাদা প্রক্রিয়া ছিল, সেটা পরে বলছি। তবে নেপথ্যে থেকে কাজ চালাতেন দেবী কেচাইখাতি।
তিনিই মূলত মস্তিষ্ককে পরিচালনা করতেন। তারপর হতো এক ভয়ানক প্রথা। একটু থামলেন বৃদ্ধ অগ্নিশ্বর ঠাকুর। স্থানুর মতো দুজনে শুনছিল তার কথা। উৎকণ্ঠায় দুজনেই বসে আছে তার পরবর্তী ঘটনা শোনার জন্য। তিনি আবার বলা শুরু করলেন। দেবী নিজে, সেই শ্মশান সাধিকা এবং সেই বিকারগ্রস্ত নারী, তিনজনে মিলে প্রথমে মাঝখান বরাবর ছিঁড়ে ফেলতো সেই শিশুকে। তারপর তিনজন মিলে খুবলে খুবলে খেতেন সেই সন্তানকে। তার হাত, পা, মুন্ডু, রক্ত, শিরা, ধমনী, খিলু, মজ্জা, চামড়া, মাংস সব নিংড়ে খেতেন তারা। রক্ত দিয়ে সারা মুখ চোখে মেখে বিকট উল্লাসে মেতে উঠতেন তারা। সবশেষে খাওয়া সম্পন্ন হলে কিছু মাংস আর হাড়গোড় ছিবড়ে করে ফেলে দিতেন মন্দিরের ভেতরের এক কোণায়। নিজের মা তার সন্তানকে খেতেন? সে তো তখন বিকারগ্রস্ত, সে কি আর জানে সে কি করছে? যাই হোক, এরপর সেই নারীকে দেবী এবং সাধিকা জীবন্ত অবস্থায় ভাগাভাগি করে খেতেন। আর শুনতে পারল না করবী দেবী। তার গা গুলিয়ে উঠে সে ছুটে দূর প্রান্তে বমি করতে লাগলো। শুভমের মনে হলো কেউ যেন তার পেটের ভেতর হাত ঢুকিয়ে তার নাড়ি ভুড়ি বের করে আনছে। এদিকে অগ্নিশ্বর ঠাকুর বলে চললেন, পরপর 9 মাসে তিনি 18 রক্তের স্বাদ দেবীকে দিয়েছিলেন। এই 18 রক্ত অর্পিত ছিল 10 রিপুর মধ্যে 9 রিপুর উদ্দেশ্যে, আর বাকি 9 ছিল দেবীর প্রতি। বাকি ছিল 3 রক্তের। 21 রক্ত হলে তিনি নিজেকে দেবীর সমগোত্রীয় করে তুলতে পারতেন। তারপর দেবীর বন্ধন তিনি নিজ হস্তে মুক্ত করতে সক্ষম হতেন। এর ফলস্বরূপ দুজনে মিলে যখন তখন যাকে খুশি বশীভূত করে তাকে জীবিত খেতে পারতেন। কোথাও কোনো চিহ্ন থাকতো না। 10 রিপু? আমরা তো ষড়রিপুর কথা জানি। হ্যাঁ, তখন আমি এত কিছু বুঝিনি, তাই ধ্যানরত অবস্থায় সাধিকাকে গলা কেটে হত্যা করেছিলাম। ভেবেছিলাম হয়তো এখানকার বাসিন্দাদের আমি মুক্তি দিয়েছি, কিন্তু উল্টে সেই আত্মার শক্তি বৃদ্ধি পাইয়ে দিয়েছিলাম। তার নিজের হত্যাই 19তম রক্ত হিসাবে সমর্পণ হয়ে গেছিল। কারণ মন্দিরের ভিতরে হত্যা করায় দেবী এবং সাধিকার আত্মা দুজন মিলেই ছিঁড়ে খেয়েছিলেন সাধিকার নিজেরই দেহকে। তাই সেটাই হয়েছিল 19তম সমর্পণ। আমি সেই মন্দিরের গাত্রবন্ধন করে এসেছিলাম, যার ফলে দেবী এবং সাধিকার আত্মা বাইরে বেরোতে পারত না। কিন্তু পিউ না জেনে সেই বন্ধন খুলে সাধিকার আত্মাকে মুক্ত করে দিয়েছে। যে সেই সুতো খুলবে, সাধিকার আত্মা তাকেই শিকার হিসাবে শনাক্ত করবে। ওনার এখন প্রয়োজন শুধু 2 রক্তের। 21 রক্তের বিনিময়ে তিনি নিজেকে ঊর্ধ্বতন জগতের বাসিন্দা করতে পারবেন। আমার মন বলছে ওই মন্দিরের দরজা কাল রাতে খুলে গেছে। পিউমার উপর এখন সেই সাধিকার আত্মা অধিষ্ঠিত। আজ রাত্রেই যা হওয়ার হবে, একটু নজর রাখবে। পিউমা চেষ্টা করবে একটা বাচ্চা তুলে নিয়ে আজ রাতে মন্দিরে প্রবেশ করে একসাথে তাকে খাওয়ার, আর তারপর দেবী এবং সাধিকা পিউমাকে খাবেন। ফলে সাধিকা নিজেকে উত্তীর্ণ করবেন দেবীর সমগোত্রীয় রূপে এবং প্রথমবারের মতো পৃথিবীর বুকে বিরাজ করবেন 2 দেবী কেচাই খেতি। কিন্তু তখন আমার কিছুই করার থাকবে না। কিন্তু ঠাকুর, আমি পিউকে ঠিক করব কি করে? অগ্নিশ্বর ঠাকুর একটা মৃদু হেসে শুভমের মাথায় হাত রেখে বললেন, মনে রাখবে বাবা, ভালোবাসাই পৃথিবীতে সব থেকে বড় তন্ত্র। তুমি তোমার দৈহিক শক্তির দ্বারা পিউকে আটকাতে পারবে না, তবে তোমায় তোমার সমস্ত ভালোবাসার শক্তি দিয়ে পিউকে ফিরিয়ে আনতে হবে। তোমায় আঘাত পিউয়ের মনে আনতে হবে।
তুমি ছাড়া কেউ পারবে না ওকে ফিরিয়ে আনতে। আর তোমায় আরেকটা জিনিস দিচ্ছি। এই বলে তিনি ওনার কালো জোব্বার ভেতর থেকে একটা লাল সুতো আর একটা ভারী তালা বের করে ওর হাতে দিলেন। শুভম অবাক হয়ে তালা আর সুতোটা দেখল। তিনি আবার বললেন, তুমি সফল হও কি বিফল হও, এই তালাটা দরজায় আবার লাগিয়ে এই সুতো তালার সাথে আটকে দেবে। এটি তাদের বন্দি করার উপায়। তাদের ধ্বংস করার পদ্ধতি আমাদের হাতে নেই। আমরা নিতান্ত সাধারণ মানুষ। যাও বাবা, সাবধানে কাজ করো। শুভম ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করল। ঠাকুর ওর মাথায় আশীর্বাদের হাত রাখলেন। জঙ্গলের ভেতর থেকে হঠাৎ একটা গানের শুকুর ভেসে এলো, সাঁওতালি গান। করবী দেবী তার গুরুদেবকে আবার তার স্থানে পৌঁছে দিতে উদ্যত হল। আর শুভম জঙ্গলের মধ্যে সেই গান অনুসরণ করতে করতে এগিয়ে চলল। গানটা তাদের কটেজের রাস্তা থেকেই আসছে। ধীরে ধীরে কটেজে ঢুকতেই সে দেখল কটেজের 4 জন মহিলা গান করছে, আর মাঝখানে নাচ করছে মিঠি। সামনে বসে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পিউ। তার মুখে একটা অমায়িক হাসি। শুভম হঠাৎ ভাবল, ওটা হাসি নাকি লোভ? ওই দৃষ্টি যেন স্বাভাবিক নয়। মিঠির নরম কচি মাংসের প্রতি একটা লোলুপ দৃষ্টি। শুভম সুতোটা তার পকেটে ঢুকিয়ে পিউয়ের পেছনে এসে দাঁড়ালো। পিউ খেয়ালও করেন তার পেছনে শুভম এসে দাঁড়িয়েছে। শুভম আলতো করে পিউয়ের মাথায় হাত রাখতে পিউ চমকে পেছনে তাকালো। তারপর শুভমকে দেখে কোনো রকম উচ্চবাচ্য না করে আবার নাচে মন দিল। একটু পর কটেজে ফিরে এলো করবী। সেদিন সারা দিন এক প্রকার দুজনের তীক্ষ্ণ নজরদারি ছিল পিউয়ের ওপর। যখন যখন পিউ মিঠিকে আদর করছিল, ওদের দুজনেরই বুক কেঁপে উঠছিল। এই আদরে সত্যিই কি ভালোবাসা আছে, নাকি মিঠির নরম মাংসের ঘ্রাণ নেওয়ার অজুহাত? সেদিন সারা দিন পিউকে অস্বাভাবিক একেবারে চন্নেও লাগেনি। সেই জন্যই হয়তো পাহাড়ায় একটু আলগা দিয়েছিল। রাতে খাওয়া দাওয়ার পর শুভম পিউকে ঘরে যেতে বলল। পিউ জিজ্ঞাসা করল, তুমি কি করবে? না, ওই আমরা তো কাল সকালেই বেরিয়ে যাব, তাই একটু পয়সার হিসাব টিসাব করে নিচ্ছি, তারপর আসছি। পিউ আর কোনো কথা না বলে ঘরের দিকে চলে গেল। ওকে ঘরে ঢুকতে দেখেই শুভম বলল, কিছুই তো হলো না এখন অবধি, সেটাই তো ভাবছি। তবে আমাদের অসাবধান হওয়াটা একদম উচিত নয়, বিশেষ করে মিঠির উপর নজর রাখতে হবে। মিঠি কোথায় এখন? ও আমার ঘরে ঘুমোচ্ছে। চলুন তো একবার দেখে আসি। করবী দেবীর ঘরে ঢুকতেই দুজনের শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বিছানা ওলট পালট হয়ে আছে, আর সেটা ফাঁকা। মিঠির নাম গন্ধ নেই। আতঙ্কে চিৎকার করে উঠল করবী দেবী। শুভম সাথে সাথে দৌড়ে নিজের কটেজে গিয়ে দেখল সেখানেও কেউ নেই। ঘরের মেঝেতে পড়ে আছে পিউয়ের পরনের জন্য কাপড়। সে আবার ছুটে এসে করবীকে ধরে বলল, এখনই মন্দিরে চলুন, নয়তো অনেক দেরি হয়ে যাবে। বাকিদের কি নেব? প্রয়োজন নেই, বেশি লোক নিলে সমস্যা হতে পারে। সাথে সাথে দুজনে জঙ্গলের রাস্তা ধরে ছুট দিল মন্দিরের দিকে। আকাশে মেঘ করে এসেছে, তারাদের আলোটুকুও রাস্তায় পড়ছে না। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, পথ ঠাউর করা মুশকিল হচ্ছে। তবুও দুজনে মিলে হাতড়ে হাতড়ে এগিয়ে যেতে থাকলো মন্দিরের দিকে। প্রকৃতিতে একটা কালো পর্দার আস্তরণ যেন মাথা থেকে পা অবধি ঢেকে রেখেছে। বৃষ্টি শুরু হলো জমজমিয়ে। জল কাদা উপেক্ষা করে অবশেষে
তারা মন্দিরের সামনে পৌঁছালো। সর্বনাশ! মন্দিরের দরজা খোলা, কিন্তু কাউকে কোথাও দেখা যাচ্ছে না। এদিক ওদিক তাকিয়েও কিছুই দেখতে পাচ্ছে না ওরা। করবী চিৎকার করে বলল, শুভম বাবু, কোথায় ওরা? একটা তীব্র আলোর ঝলকানি তখন দুজনের চোখে এসে লাগলো। তারা দুই হাত দিয়ে চোখ ঢেকে নিল। কাছাকাছি কোথাও একটা বাজ পড়েছে, আর তাতে শুভম আর করবী দুজনে যা দেখল সেটা রীতিমতো তাদের একটা ছোটখাটো হার্ট অ্যাটাক আনিয়ে দিল। সেই বিভৎস দৃশ্যের বর্ণনা মুখে করা সম্ভব নয়। তারা দেখল দেবী কেচাই খাতের মূর্তির ঠিক মাথার উপর দুই পা দিয়ে সেটাকে জড়িয়ে বসে আছে পিউ। সম্পূর্ণ নগ্না, মুখে ক্রূর হাসি বর্তমান। চওড়া হাসিটা দুই কান পর্যন্ত বিস্তৃত হয়েছে। চোখোদ্দয় যেন সবুজাভ আভার এক অন্তহীন উৎস। তার দুই হাত মাথার উপরে ধরা, আর সেখানে মিঠির দেহটা যেন পাথরের মতো শুয়ে রয়েছে। পিউয়ের নোংরা হিংস্র দাঁতের ফাঁক দিয়ে টপ টপ করে লালা ঝরে পড়ছে। করবী দেবী এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ সেখানে জ্ঞান হারালেন। সেই দেখে খিলখিলিয়ে হেসে উঠল পিউ। সেই হাসি কোনো সুস্থ মস্তিষ্কের নয়, কোনো 1 শতাব্দী প্রাচীন উন্মাদ যেন উন্নত পাষাণের ন্যায় হাসছে। কটমট করে তাকালো একবার শুভম। নিজের গায়ের জ্যাকেট খুলে একপাশে ফেলে দিল। এখন তার মুখোমুখি এক পৃথিবীর বাইরের বাসিন্দা। শুভম চিৎকার করে উঠল, পিউ, আমি তোকে নিয়ে যেতে এসেছি। উত্তরে পিউ শুধু ওর নোংরা দাঁত বের করে হাসতে থাকলো। শুভম আবার বলল, চল বাড়ি যাব, মা বাবা দাদা সবাই অপেক্ষা করছে। এইবার সামনে থেকে উত্তর এলো, তুই নিয়ে যাবি? হ্যাঁ, তুই নিয়ে যাবি? পারবি? আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। তুই কে? আমি কে না জেনে চলে এসেছিস? এই বলে পিউ মাথার উপর ধরে রাখা বাচ্চা মেয়েটার দেহটা দুদিকে টানতে লাগলো। কিন্তু মিঠি নিশ্চুপ, তার যেন কোনো ব্যথাই অনুভব হচ্ছে না। শুভম চিৎকার করে ডেকে বলল, পিউ, ওটা তোর মেয়ে। হুঁশে আয়, তুই তুই ওকে ভালোবাসিস। মনে কর এখানে আমাদের আসার দিনগুলো। কিন্তু পিউ নির্বিকার। সে ওপরে তাকিয়ে দুই হাতে টানতেই থাকলো মিঠিকে। অবস্থার বেগতিক দেখে শুভম আবার চিৎকার করে বলল, পিউ, মিঠি আমাদের মেয়ে। শুভম আর পিউয়ের মেয়ে মিঠি। মনে কর তুই প্রথম দিন এখানে এসেছিলি, আমাদের এরকম একটা মেয়ে হলে ভালো হয় এই কথাটাও বলেছিলি। ওটা আমাদের মেয়ে, ওটা তোর মেয়ে পিউ। এবারে মনোসংযোগে একটু চিড় ধরল। হঠাৎ কেঁপে উঠল পিউয়ের শরীরটা। এক মুহূর্তের জন্য কি নিজের মধ্যে ফিরে এলো পিউ। রোষানল পূর্ণ সবুজাব চোখটা বদলে একটা কাতর চোখের দৃষ্টি ফেলে পিউ শুভমকে বলল, শুভম, শুভম, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। ব্যাস, আবার আগের মতন চোখ, আবার আগের মতন সবুজাব রঙের হলো। শুভম তার পকেট থেকে এবারে লাল সুতো বের করলো। কিছুটা অংশ বুড়ো আঙুলে পেঁচিয়ে সেটা তার দিকে নির্দেশ করে বলল, পিউ, তুই হারতে পারিস না। মনে কর তুই কে। একটা একরোখা জেদি মেয়ে কখনো এইভাবে হাল ছাড়তে পারে না। তোকেও কাবু করতে পারে না। তুই হারতে জানিস না পিউ। বেরিয়ে আয় ওর থেকে। আবার কিছু মুহূর্তের জন্য পিউ নিজের সত্তায় ফিরে এলো। আর শুভম দেখল ঠিক সেই মুহূর্তে তার হাতে পেঁচানো লাল সুতোটা থেকে একটা লাল গাঢ় আলো জ্বলতে শুরু করেছে। সেই আলোর দিকে তাকিয়ে পিউয়ের চোখ ধাঁধিয়ে গেল। মুহূর্তের মধ্যেই দৌড়ে শুভম মন্দিরের ভেতর প্রবেশ করে চিৎকার করে বলল, পিউ, মিঠিকে দে। ওই মুহূর্তের মধ্যে যে
যে জ্ঞানটুকু পিউ সঞ্চয় করেছিল তারই মধ্যে ছুঁড়ে দিল মিঠিকে শুভমের হাতে। শুভম দক্ষ হাতে তাকে ধরে নিয়ে মন্দিরের বাইরে চলে এলো। আর এরই মধ্যে ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা। সেই লালচে আলো পিউয়ের চোখ থেকে সরতে পিউকে সম্পূর্ণরূপে কাবু করল সেই সাধিকার আত্মা। সাথে সাথে শুভম আবার তার বুড়ো আঙুল তার দিকে তাক করতে যাবে। ঠিক সেই সময় পিউ একটা বিকট চিৎকার করে মন্দিরের দরজা বন্ধ করতে লাগলো। শুভম দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু দরজা তার আগেই বন্ধ করে দিল সেই আদিম শক্তি। শেষ মুহূর্তে একবারের জন্যেও পিউয়ের জ্ঞান ফিরিয়ে দিয়েছিল সেই আত্মা। দু চোখ ভরে দেবী কেচাই খাতির মূর্তির মাথায় বসে শুভম আর মিঠিকে দেখে নেয় পিউ। তার চোখ বেয়ে নেমে আসা জল শুভমের নজর এড়াতে পারে না। মুহূর্তের অসাবধানতায় এত বড় ভুল হয়ে গেল, সেই দরজা বন্ধ হয়ে গেল। আবার প্রতিশোধের আগুনে বাচ্চা না পেয়ে সাধিকা পিউকেই নিজের কাছে রেখে দিয়েছে। দরজায় বারবার ঘুষি লাথি মারতে থাকে শুভম, চিৎকার করে বলতে থাকে, পিউ তুই হারবি না, তুই জেদ দেখা। না, আর হবে না। ভেতর থেকে পিউয়ের একটা মর্মান্তিক চিৎকার ভেসে এলো শুভমের কানে। সেই চিৎকারে হুঁশ ফিরল করবী দেবী। তার সব কিছু সাজিয়ে নিয়ে বুঝতে কিছুটা সময় লাগলো। সাথে সাথে সে দেখল একপাশে মিঠি পড়ে আছে। সে উঠে গিয়ে আগে মিঠিকে কোলে তুলে নিল। এদিকে মন্দিরের ভেতর থেকে রক্ত আর চামড়া আর মাংস খোবলানোর আওয়াজ আসছে। শুভম কাঁদতে কাঁদতে সেই দরজা আঁকড়েই বসে পড়ল। দুই হাত দিয়ে কান ঢেকে সেই শব্দ রোধ করার চেষ্টা করল। আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টির রেশ তখনও কমে। বৃষ্টি স্নাত রাত্রে এক সত্য বিবাহিত মেয়ে মা না হয়েও ঠিক মায়ের কাজ করল। মেয়েটিকে সত্যি নিজের মেয়ে ভেবেই সে তার নিজের প্রাণের পরোয়া না করে মেয়ের প্রাণ বাঁচালো। ভেতর থেকে এখনো গোগ্রাসে খাওয়ার শব্দ আসছে। দেবী কেচাই খাতি আর সাধিকার আত্মা ছিঁড়ে খাচ্ছে পিউয়ের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে। করবী দেবী মিঠিকে একটা গাছের নিচে শুইয়ে দিয়ে দ্রুত গিয়ে শুভমের হাতের আঙুল থেকে লাল সুতোটা খুলে মন্দিরের বন্ধ দরজার হাতলে গুরুদেবের দেওয়া তালাটা লাগিয়ে সুতোটা পেঁচাতে থাকলো। শুভম এখনো অজরে কেঁদেই যাচ্ছে। করবী দেবী ওর পাশে বসে ওর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল, কিন্তু এই যন্ত্রণা একমাত্র যার সেই বোঝে। এমন কালরাত্রি হয়তো পৃথিবীর বুকে মাঝে মধ্যেই কয়েকবার নেমে আসে। সেদিন হয়তো না মানুষ জয়ী হয়, না ভগবান, আর না শয়তান, শুধু নিয়তি মাঝপথে জয়ী হয়। পরের দিন সকালে শুভম একটা লাগেজে পিউয়ের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে মোট 2টো লাগেজ নিয়ে চেক আউট করল। রেজিস্টার খাতায় সাইন করে বেরোতেই করবী আর মিঠি শুভমের সামনে এসে দাঁড়ালো। শুভম একটা মিষ্টি হাসি হেসে মিঠির মাথায় হাত রাখল। মিঠির সাথে সাথেই জড়িয়ে ধরল শুভমকে। শুভমও তাকে জড়িয়ে ধরে ফেলল। এই প্রথম প্রাণ ভরে মেয়েটাকে সে জড়িয়ে ধরতে পারল। বড় ইচ্ছে ছিল সে আর পিউ ফেরার পথে একবার মিঠিকে নিয়ে বেরোবে। সেটা আর হলো কই। মিঠিকে ছাড়তেই করবী দেবী তার সামনে এসে বলল, আমি জানি না আপনাকে কি করে সমবেদনা জানাবো। পিউ ম্যাডামের জন্যই আজ মিঠি। পিউ ওর কৃতকর্মের ফল পেয়েছে। ও আমাকে কথা দিয়েছিল যে ও ওই মন্দিরে যাবে না।
তবুও গিয়েছিল সে। আমাকে ধোঁকা দিয়েছে পিউ। ভালোবাসার সবচেয়ে বড় তন্ত্র তখনই যখন বিশ্বাসের বন্ধন অটুট থাকে। আচ্ছা, আপনি জালালের কোনো খোঁজ দিতে পারেন? না, জানি না, ও হঠাৎ করেই কোথায় উধাও হয়ে গেল। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করছি, যত ট্যুরিস্ট আমাদের এখানে এসছে সবাই আমাকে বলেছিল ওই মন্দিরের উল্লেখ তারা জালালের থেকেই পেয়েছে। আচ্ছা, আপনার গুরুদেবের ঠিকানাটা? 3 সুকিয়া আশ্রম ভবন। যাবেন? একটু দরকার ছিল, যদি একটা গাড়ি। বেশ বেশ, আমি বলে দিচ্ছি। ধন্যবাদ। আরেকটা বিষয়। এই বলে পকেট থেকে একটা কার্ড বের করে শুভম করবী দেবীর দিকে এগিয়ে দিল। সে দেখল কার্ডে শুভমের অফিসের ঠিকানা আর পার্সোনাল ফোন নাম্বার দেওয়া আছে। করবী দেবী মুখ তুলে তাকাতে শুভম বলল, যদি সে ফিরে আসে। করবী দেবী ঘাড় নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল। পাহাড়ি রাস্তা বেয়ে হু হু করে গাড়ি ছুটল 3 সুকিয়ার দিকে। শুভমের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জালাল কোথায়? আর অবচেতন মনে বাজছে করবী দেবীর বলা একটাই বাক্য, যত ট্যুরিস্ট আমাদের এখানে এসছে সবাই আমাকে বলেছিল ওই মন্দিরের উল্লেখ তারা জালালের থেকেই পেয়েছে। 3 সুকিয়া আশ্রম ভবনের সামনে এসে গাড়িটা দাঁড়ালো। শুভম গটগট শব্দে ভেতরে ঢুকে এলো। অগ্নিশ্বর ঠাকুর দালানে বসে একটা খবরের কাগজ পড়ছিলেন। তাকে আসতে দেখেই তিনি বললেন, এসো এসো, তোমাদের খবর আমি পেয়েছি। পিউমা যথার্থ মাতৃত্বের কাজই করেছে। ওনার পায়ের সামনে এসে বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল শুভম। তিনি ওনার মাথায় আশীর্বাদের হাত রেখে বললেন, কষ্ট পাবে না কখনো, নিজের স্ত্রীর জন্য গর্ববোধ করবে। আলতো করে ঘাড় নেড়ে হ্যাঁ বোঝালো শুভম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, বলো, কি জানতে এলে? ঠাকুর, আমি শুনলাম ওই কটেজের যতজন ট্যুরিস্ট ওই মন্দিরের কথা শুনেছে প্রত্যেকেই জালাল বলে ড্রাইভারের কাছ থেকে শুনেছে। আচ্ছা, এই জালালের সাথে এই মন্দিরের কি সম্পর্ক হতে পারে? কিছুক্ষণ ভেবে নিয়ে তিনি বললেন, ঠিক বলতে পারবো না বাবা, হতে পারে এর পেছনে তারও কোনো উদ্দেশ্য আছে, তবে আমার কাছে এর সঠিক কোনো উত্তর নেই। শুভম মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল। তারপর ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, ঠিক আছে ঠাকুর, আমি আসছি, ভালো থাকবেন। এই বলে সে আবার উঠে বেরোনোর উপক্রম করল। কিছু দূর এগোতেই পেছন থেকে ডাক এলো, ও, একটা বিষয় তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। শুভম ফিরে তাকাতে তিনি কোনো মতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, সাধিকারা অনেক সময় দেবীর আরাধনা করার সময় দেবীর থেকে সন্তান প্রার্থনা করে থাকেন। সেই সন্তান পরবর্তীকালে তাদের শিকার খুঁজতে সাহায্য করে। তবে সাধিকা চাইলে তার প্রাণ যে কোনো মুহূর্তে ফিরিয়ে নিতে পারেন। জালাল কি তবে? একটা মিঠে হাসি হাসল শুভম। প্রশ্নের উত্তর হয়তো অবশেষে পাওয়া গেল। শুভম আবার সোজা গিয়ে তার গাড়িতে উঠল। একটা বিকট শব্দ করে গাড়িটা আশ্রম ভবন ছেড়ে চলে গেল। স্থানুর মতো দালানে দাঁড়িয়ে রইলেন অগ্নিশ্বর ঠাকুর। সপ্তাহ 2 পরের ঘটনা। অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে একটা লোক পাষাণের মতো ভাবলেশীনভাবে হেঁটে চলেছে। চোখের পলক পড়ছে না তার। সোজা পায়ে হেঁটে হেঁটে উপস্থিত হলো সেই জরাজীর্ণ মন্দিরের সামনে। তার 2 চোখ থেকে জলধারা 2 গাল বেয়ে নেমে আসছে।
পায়ের জুতো জোড়া খুলে মন্দিরের সিঁড়ি বেয়ে দরজার সামনে এসে দাঁড়ালো সে। মিহি স্বরে সে ঝরঝরে পরিষ্কার বাংলা ভাষায় বলল, মা, আমি এসে গেছি মা। ভেতর থেকে একটা রিন রিনে কণ্ঠে আওয়াজ এলো, তুই জানিস তোকে আমি কেন ডেকেছি? জানি মা, তোমার আমার রক্ত আর মাংস চাই। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। আকাশ থেকে একটা বিকট শব্দে মেঘ ডাকার আওয়াজ পাওয়া গেল। ভেতরের আওয়াজটা প্রথম মৌনতা ভাঙল। আমি নিরুপায়, কিন্তু আমাকে মুক্ত হতে হবে। দেবী বেশি দিন এইভাবে থাকতে চাইছেন না। আমি তোমাদের এইভাবে থাকতে দেব না মা। আমি এই বন্ধন মুক্ত করছি। তুই সিদ্ধান্ত নিতে কোনো ভুল করছিস না তো? ঝিরিঝিরি বৃষ্টি নামলো। বাইরে দাঁড়িয়ে ভিজতে থাকলো জালাল। তার চোখের জল আর বৃষ্টির জল মিলে মিশে একাকার হয়ে গেল। জালাল মাথা নিচু করে বলল, আমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো তোমায় সাহায্য করা, সেটা যেন তেন প্রকারে। এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি। এবারে আমরা প্রস্তুত, তুই ভিতরে আয়। আমিও তোমাকে খুব ভালোবাসি মা। তোমার মুক্তির সময় আসন্ন। আমি ভিতরে আসছি। ধীর হাতে সেই লাল সুতো খুলে ফেলল জালাল। তারপর বৃষ্টি স্নাত এই পরিচিত পৃথিবীকে বিদায় জানিয়ে দরজা খুলে মন্দিরের ভেতর প্রবেশ করল। প্রবেশ করেই চিরতরের জন্য বন্ধ করে দিল মন্দিরের দরজা। ভেতর থেকে একটা বিকট চিৎকার আর মাংস খোবলালো এবং এক নারীর তীব্র কান্নার আওয়াজ মিলে মিশে এক ভয়ানক পরিবেশের সৃষ্টি করল, যার সাক্ষী একমাত্র এই কৃষ্ণবর্ণে ভগ্ন প্রায় প্রাচীন কেচাই ঘাটের মন্দির। আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, গল্প শুনবেন।